আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ম্যাম, কোথায় যাচ্ছেন? একা বের হবেন না, স্যার মানা করে গেছে। ফুলকির আর কোনো রকম উত্তর না শুনে মেইন দরজা খুলে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। এদিক ওদিক তাকাতেই নজরে এলেন আয়াস। উনি লিফটের কাছেই দাঁড়িয়ে আছেন। এখন যদি উনি লিফটে উঠে পড়েন আমাকে নিচে নামতে অনেক সময় লাগবে সিঁড়ি দিয়ে, তাই আকপাচ না ভেবে এখনই পা টিপে টিপে সিঁড়ির কাছে গিয়ে নামতে লাগলাম। নিচের ফ্লোরে নামতেই নিচের হাঁটার বেগ বাড়িয়ে দিলাম আমি। নিচে নামতে নামতে বেশ খানিকক্ষণ সময় লাগলো আমার। লাস্ট সিঁড়িতে পা পড়তেই আচমকা পা পিছলে গেল তাড়াহুড়োতে। সেই সময় সাইডে পড়তে নিলেই কারো দেহের সঙ্গে লেগে নিজেকে সামলে নিলাম। মানুষটাকে দেখার জন্য ওপরে তাকাতেই চমকে উঠলাম আমি। থতমত খেয়ে ভীত চেহারা নিয়ে দাঁড়িয়ে গেলাম। মুখ দিয়ে বেরিয়ে এলো, আয়াস আপনি? আয়েশ আমার দিকে সন্দেহের নজরে তাকিয়ে রয়েছেন। আমি এদিক ওদিক চোরের ন্যায় তাকিয়ে একটা বাহানা খুঁজে চলেছি। তুমি এখানে কি করছো? আর তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? আমি আসলে ওই আমতা আমতা করতে গিয়ে ধমক খেয়ে বোকা বনে গেলাম আমি। বাই এনি চান্স তুমি কি পালাতে চাইছো? না, আমি পালাতে চাইবো কেন? আমি পালাতে চাইনি, আমি তো আপনার কাছেই আসছিলাম। মুখে যা এলো ফট করে সেটাই বলে দিলাম। আয়েশের দৃষ্টি তীক্ষ্ণ হলো। ওনার এই তীক্ষ্ণ নজরেই আমার ভেতরটা কেঁপে ওঠে। ক্ষীণ সুরে বলেন, আমার কাছে কেন? আপনি তাড়াহুড়ো করে চলে এলেন এই অবস্থায়, তাই চিন্তা হচ্ছিল। সিরিয়াসলি? নাকি আবার লিফটে রোম্যান্স করার শখ হয়েছিল? কি? আয়েশের আবার সেই বেশরম কথাবার্তা শুনে চোখ বড় বড় করে চেয়ে রইলাম আমি। তৎক্ষণাৎ ওনার হাত আমার বাহুতে থাকায় আমার বাহু জোরে চেপে ধরতেই আরো বেশি চোখ বড় বড় হলো আমার। আমার মাথা খুব ব্যথা করছে, যন্ত্রণার ভিতরে রগ ছিঁড়ে যাচ্ছে। আই হ্যাভ টু গো নিশা পাখি, পরে তোমার সঙ্গে কথা বলছি। উপরে উঠে ঘরে যাও প্লিজ। আমার বাহু ছেড়ে দিয়ে পার্কিং প্লেসের দিকে দ্রুত গতিতে হাঁটতে লাগলেন উনি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মেইন গেট দিয়ে বেরিয়ে এলাম। আয়েশ এতটাই অস্থির যে আমায় খেয়াল না করেই গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। এতে অবশ্য আমারই সুবিধে হয়েছে। আমিও একটা অটো নিয়ে ওনার পিছু নিলাম। বুকটা দুরু দুরু করছে। একবার যদি আয়েশ জানতে পারেন আমি ওনার পিছু নিয়েছি তাহলে কি ঝড় বয়ে যেতে পারে সেই চিন্তাই করছি আমি। গাড়িটা এসে থামলো একটা নির্জন জায়গায়। আয়েশ তাড়াহুড়ো করে নেমে একটা ভুতুরে ভুতুরে ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়লেন। আমিও সাথে সাথে নেমে ভাড়া মিটিয়ে পা টিপে টিপে ঢুকে পড়লাম সেখানে। আশেপাশে বেশ অন্ধকার। চারিদিকে ধুলো ময়লা দেখে চোখ মুখ কুঁচকে এলো। এখানে কে মেডিসিন নিতে আসে? সামনে এগোতেই চোখ পড়ল আয়াস, সেই সঙ্গে ওনার সমবয়সী একজন পুরুষ। একটা ড্রামের আড়ালে লুকিয়ে রইলাম ওদের কর্মকাণ্ড ও কথোপকথন দেখা ও শোনার আশায়। একটা কথা বলো তো আকাশ, অন্য সময় যখনই আমার এইসব ইনজেকশন আর মেডিসিনের প্রয়োজন পড়েছে তখনই তুমি পাবলিক প্লেসে স্বাভাবিকভাবে এইসব আমাকে দিয়ে চলে গেছো। আজকে হঠাৎ করে আমার ডিসগাস্টিং জায়গা ডাকতে কেন? কেউ তো না, আমি অপরিষ্কার আর নোংরা জিনিস একদমই পছন্দ করি না। আয়েশের এমন প্রশ্নে আকাশ নামক লোকটি খানিকটা থতমত খেয়ে তাকালেন, সেটা আমি বেশ বুঝতে পারছি। তারপরই যেন নিজেকে ধাতস্থ করে বললেন, এটা আমার দাদুর ফ্যাক্টরি। এদিকে আমার কিছু কাজ ছিল, তাই ভাবলাম তোমাকেও এখানে ডেকে নিই। অন্য সময় হলে আমি আসতাম না, এটা আমার প্রয়োজন ছিল বলে এসেছি। আর তুমি আমার কলেজ লাইফের ফ্রেন্ড, সে কারণে আজ কিছু বললাম না। পরের বার থেকে এমন জায়গায় টাকা সাহস করবে না, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তুমি একটা কথা বলো তো, তোমাকে ঘুরিয়ে আসতে দেখলাম, আবার শার্টে কিসের জন্য দাগ দেখছি, কি হয়েছে? ইয়াক, কফি পড়ে গিয়েছিল গায়ে আর পায়ে কাঁচ লেগেছে। তুমি এই অবস্থাতে এসব নিয়ে চলে এসছো আয়াস? তো কি করতাম? হ্যাঁ, তুমি জানো আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যায়। টেল মি ওয়ান থিং, এই মাথা ব্যথার একেবারে শেষ করে দেওয়ার কি কোনো উপায় নেই? আয়েশের কণ্ঠে কাতরতা স্পষ্ট উপলব্ধি করতে পারছি আমি। উনি যন্ত্রণায় ভেতরে ভেতরে যে কতটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট বুঝতে পারছি। ইচ্ছে করছে ওনার কাছে ছুটে যেতে আর ওনাকে জড়িয়ে ধরে বলতে, আপনি কষ্ট পাবেন না আয়াস, এর নিশ্চয়ই কোনো সমাধান আছে। সৃষ্টিকর্তা সব কিছুরই সমাধান দিয়েছেন, কিন্তু তার হলো না। আমাকে এখানেই ঠাই দাঁড়িয়ে থাকতে হলো। আকাশ নামক ব্যক্তিটির উত্তরের অপেক্ষা করলাম আমি। দেখি লোকটা কি উত্তর দেয়। আকাশ বলে ওঠে, এটা আমি বলতে পারছি না,
কারণ তোমার এই মাথা ব্যথা স্বাভাবিক নয়। তবে এই ইনজেকশন নিতে থাকো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বলেই একটা অদ্ভুত হাসি দিলেন ওই আকাশ। সেটা আয়াসের নজরে না পড়লেও আমার নজরে ঠিকই পড়ল। আয়াস তো ওনার হাতে থাকা ব্যাগ ঘাটাঘাটি করতে ব্যস্ত, তবে হাসিটা আমার সুবিধের মনে হলো না। আচমকা আয়াস বলে উঠলেন, তোমার বাবার সাথে দেখা করতে চাই আমি, ওনাকে প্রশ্ন করতে চাই। অন্যদিন তুমি তাড়াতাড়ি যাও, তোমার পায়ে লেগেছে, আমারও কাজ আছে। অন্যদিন নয়, আমি যেদিন বলবো সেদিনই, মাইন্ড ইট। বলেই সেখান থেকে হনহন করে বেরিয়ে গেলেন আয়াস। আমি এখনো সেখানেই দাঁড়িয়ে, বুঝতে পারছি না এটা ঠিক কিসের ইনজেকশন। এখানে এসেও বিশেষ কোনো লাভ হলো না আমার। আকাশের চেহারা কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়েছে, তার কারণ বুঝতে পারছি না আমি। তবে আমি নিশ্চিত আয়েশের এই মাথা ব্যথার দুর্বলতাকে কায়দা করে অন্য কোনো অপব্যবহার করা হচ্ছে। এমন কিছু আয়েশকে দেওয়া হচ্ছে যেটা ওনার জন্য একেবারেই ঠিক নয়। মুখটা বিষণ্ণ করে পা বাড়ালাম বাইরের দিকে। আমি ভুল না হলে আয়েশ এখন বাড়ির দিকেই যাবেন, আর আমাকে না পেলে উনি কি করতে পারেন তা জানা বাকি নেই। 2 ধাপ ফেলতেই ফোনের রিংটোন বেজে ওঠায় খানিকটা হকচকিয়ে তাকালাম আকাশের দিকে। আকাশ ফোনটা রিসিভ করেই পৈশাচিক হাসি দিয়ে বলে উঠলেন, কাজ হয়ে গেছে, আয়াসকে ড্রাগ দিয়ে দিয়েছি, বাকিটা আয়াস নিজে করবে, নিজে নিজে শরীরে পুশ করবে। আটকে উঠলাম আমি। নিমেষেই যেন আকাশ থেকে পড়লাম, চোখে রাজ্যের ভীতির সঙ্গে বিস্ময়। আয়েশ ড্রাগ নেন তবে? ভাবতেই কেঁপে উঠল ভেতরটা। মুখ 2 হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে আছি। আবার আকাশের কথা কানে এলো, বাট একটা সমস্যা, ও আমার বাবা, আয়াস জানে এই মেডিসিন আমার বাবা রেকমেন্ড করেছে, তাই ও বাবার সঙ্গে দেখা করতে চায়, তাও যে কোনো দিন। মস্তিষ্ক এবার শূন্য হয়ে পড়ল। চারিদিকে দিশেহারা লাগলো নিজেকে। যা শোনার শুনে নিয়েছি, এখানে থাকা মানে যে কোনো সময় ধরা পড়ে যাব। ভয়ের চোটে এবার পা টিপে টিপে না গিয়ে দ্রুত ছুটেই পালিয়ে এলাম। ধরপড়িয়ে একটা অটো ধরে উঠে পড়লাম আমি। এখনো মুখ চেপে ধরে আছি, চোখে মুখে অজস্র ভয়ের ছাপ। এখন যে কোনোভাবে আয়াসকে ওইসব ড্রাগস নেওয়া থেকে আটকানো দরকার, নয়তো এর ফল অনেকটা মারাত্মক হতে পারে আমি ওনাকে হারিয়ে ফেললাম, তাও চিরতরে। ভাবতেই মাথা ঝাঁকালাম জোরে জোরে। বড় বড় শ্বাস নিয়ে শান্ত করতে থাকলাম নিজেকে। অ্যাপার্টমেন্টে পা রাখতেই সামনে পড়লেন স্বয়ং আয়াস। থমকে গেলাম ভয়ে ওনাকে দেখে। চোখ মুখের রং বদলে লাল হয়ে গিয়েছে আয়াসের। কপালে ভাঁজ ফুটে উঠেছে, তার মধ্যে রগ ফুলে উঠেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি বেশ শান্ত গলায় বললেন, কোথায় গেছিলে? আমি ওই বাইরে। বাইরে কোথায়? তখন নিচে নেমেছিলে বাইরে যাওয়ার জন্য? আর ফুলকি কি বলে গেছো? আমার সঙ্গে তুমি যাচ্ছ? আয়েশ কথাগুলো শান্ত কণ্ঠে আওড়ালেও সুরে রয়েছে বেশ হিংস্রতা। আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি আর ভাবছি যে আসল কথা বললে কি উনি বিশ্বাস করবেন। কার সঙ্গে দেখা করতে গেছিলে? কারোর সঙ্গে নয় আয়াস, আমি তো শুধু। নীলাদ্র? আমাকে থামিয়ে দিয়ে আবারও নীলাদ্রের নামটা উচ্চারণ করতে আতকে উঠে তাকালাম। আমাকে আর কোনো কথা বলার সুযোগই দেওয়া হলো না। আমার হাত টেনে ধরে হাঁটতে শুরু করলেন আয়াস। আয়াস শুনুন! আমার ডাকে উনি থেমে আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকান। কি শুনবো বলো? তুমি মিথ্যা বলে কেন বের হয়েছিলে বলো? সত্যি বলে বের হলে আমি বুঝতাম। আপনিও তো মিথ্যে বলে বেরিয়েছেন। আমি জানি আপনি কোনো হাওয়া খেতে বের হননি, অন্য কোথাও গেছিলেন। আমার হাত আরো জোরে চেপে ধরলেন আয়াস। কপাল জড়িয়ে এলো আমার। চোখ বন্ধ করে ফেললাম আমি। আয়াস সেটা দেখে হয়তো হাত আলগা করে দিলেন। কি জানো তুমি? আমাকে হিস হিসিয়ে জিজ্ঞেস করলেন আয়াস। আমি প্রত্যুত্তরে বললাম, ঘরে চলুন। না, আগে বলো কি জানো তুমি? আগে ঘরে যাবেন, এখানে অনেক যাওয়া আসা করে। আয়াস আর কথা বাড়ালেন না। লিফটে উঠে ঘরে এলাম আমরা। ঘরে আসতেই আমার সামনে ইনজেকশন হাতে তুলে নিলেন আয়াস। ইনজেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে বললেন, আগে নিজের মাথা ব্যথা ঠিক করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। সঙ্গে সঙ্গে ইনজেকশন হাতের কাছে নিয়ে যেতেই ঝড়ের গতিতে গিয়ে সেটা ছিটকে ফেলে দিতেই রক্তিম চোখে তাকালেন উনি আমার দিকে। রাগে কাঁপতে কাঁপতে চারিদিকে চোখ বুলিয়ে গর্জন দিয়ে উঠলেন উনি। এই মেয়ে, কি সমস্যা তোমার? আমি চাইছি না কোনো খারাপ কিছু ঘটুক তোমার সঙ্গে, সেটা বুঝছো না? এমনটা কেন করলে? ওটা তো ড্রাগস আছে আয়াস, আপনি ওটা নেবেন না, তাহলে সমস্যা হবে আপনার। ভুরু কুচকে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন উনি। তৎক্ষণাৎ ধমকে উঠলেন, হোয়াট দ্য হেল, কি আজে বাজে কথা বলছো? ড্রাগস কোথা থেকে আসবে এখানে? পাগল হয়েছো নাকি? তুমি কোথায় গেছিলে সেই প্রসঙ্গ পাল্টাতে এসব বলছো?
আপনি যেখানে গেছিলেন সেখানেই গেছিলাম, যার কারণে আজকে সব পরিষ্কার। আপনি অসুস্থ হয়ে পড়ছেন সেটা বোঝার চেষ্টা করুন। আয়াস অবিশ্বাস্য চোখে তাকালেন আমার দিকে, যেন আমি কোনো মন করা কথাবার্তা বলছি, কিন্তু আদেও তা নয়। সেটা আমি কি করে ওনাকে বোঝাবো? আয়াস আমার কপালে হাত দিলেন, তারপর হাত সরিয়ে নিচের কপালে হাত রাখলেন, অতঃপর বললেন, তোমার তো শরীর খারাপও হয়নি, কী সব উল্টোপাল্টা বকে চলেছ? তুমি কি জানো কলেজে নিজের লাইফ নিয়ে আমি কতটা ডিপ্রেসড হয়ে পড়ছিলাম? বাঁচার ইচ্ছাটাই মরে গেছিল, কারণ যতটুকু ধোঁয়াশা ছিল সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল। সবসময় সিগারেট খেতাম, নয়তো মদের নেশায় ডুবে থাকতাম। আমাকে রিহ্যাবে পাঠানো হয়। আমি সেখান থেকে বের হওয়ার পর অতিরিক্ত টেনশন আর ডিপ্রেশন মাথা ব্যথা করতো। সারাদিন খিটখিটে মেজাজে থাকতাম, চিৎকার করতাম সবসময়। তখন আকাশের সাথে আমার পরিচয় হয়, আর সে আমাকে ইঞ্জেকশন দিতে বলে। আমি প্রথমে না চাইলেও দিয়ে ফেলি, যাতে অন্তত মাথা যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি। কাজ হয় তাতে। আর যদি আমি সুস্থ থাকি তাহলে আকাশের কারণে। আমি সবটা মনোযোগ দিয়ে শুনলাম, তারপর বেশ কিছুক্ষণ চুপ থাকলাম। আয়েশের মুখের দিকে চেয়ে থাকলাম। আজকে ওনার চোখে মুখে আমার থেকে নিজের বন্ধুর প্রতি বিশ্বাস আমার অসহ্য লাগছে। উনি আমাকে অবিশ্বাস করছেন, এটা ভাবতেই রাগে ফেটে পড়লাম আমি। বিদ্রুপাত্মক সুরে বললাম, আপনার মাথা ব্যথা আর আপনার ডিপ্রেশন এটারই সুযোগ নিয়েছে আপনার প্রাণপ্রিয় বন্ধু আকাশ। কারণ যেসব মানুষ অতিরিক্ত ডিপ্রেসড থাকে তাদের মাথায় তখন কিছুই থাকে না। কোনটা ভালো কোনটা খারাপ সেটা ভুলে যায়, বাজ বিচার করতে ভুলে যায়। আর এসবের সৎ ব্যবহার করে আকাশের মতো মানুষজন। এভাবেই মানুষ ড্রাগ অ্যাডিক্টেড হয়। আপনিও হয়েছেন, আপনার চিকিৎসা দরকার। প্রথমত তুমি আমায় অবিশ্বাস করেছো, যার কারণে আমাকে ফলো করতে করতে তুমি সেই পর্যন্ত গেছো। কেন করেছো এমন? আমাকে কি ইঞ্জেকশন না দিয়ে অসুস্থ করে মেরে ফেলতে চাও তুমি? তাহলে তো তুমি নিজের প্রেমিকের সঙ্গে পালাতে সক্ষম হবে, রাইট? অনুভূতি শূন্য হয়ে গেল আমার ভেতরটা। আয়েশ এমন কথা কি করে বলতে পারলেন, সেটা ভেবেই মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। চোখে ইতিমধ্যে অশ্রু এসে হানা দিয়েছে। বারবার কান্না রোধ করতে ঢোক গিলে চলেছি। আয়েশ আমার কানের নিচে ঘাড় দিয়ে চুলের ভেতরে হাত দিয়ে নিজের মুখ কাছে নিয়ে এসে বললেন, কি ঠিক বলেছি তো আমি? বলো, যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি মারা যাওয়ার আগে কিন্তু তোমায় খুন করবো রেশা পাখি। তবুও তোমায় কারো হতে দেবো না। কারো মানে কারণ নয়। বলেই আমায় ধাক্কা দিয়ে এক প্রকার ছুঁড়ে ফেললেন উনি। আমি হতবাক হয়ে তাকিয়ে রয়েছি। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু মন বারবার এক কথা বলে যাচ্ছে যে এই আয়াসকে আমি চিনি না। উনি অন্য আয়াস, যেই আয়াস সব সময় আমার পরোয়া করেন, আমাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, সেই আয়াস ইনি নন। কোনো মতে আমি উঠে দাঁড়ালাম। সামনের চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়ে কান্না দমন করে অস্পষ্ট গলায় বললাম, এক মুহূর্তের জন্য নিজের বন্ধুর চেয়ে আমায় বিশ্বাস করে দেখতে পারতেন। আজকে আমার থেকে আপনার কাছে আপনার ওই বন্ধু বড়? ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে জানতে হয়। আপনাকে বলার ছিল তাই বললাম, বাকিটা সিদ্ধান্ত যে আপনি কাকে বিশ্বাস করবেন। বলেই ফুপিয়ে কেঁদে উঠে চলে এলাম আমি। যাওয়ার আগে ওই ইঞ্জেকশনের ব্যাগটাও হাতে করে নিয়ে এলাম, কিন্তু কেন নিয়ে এলাম তা জানি না। লোকটা এতটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবেন ভাবতে পারিনি। শুধু কান্না আসছে আমার। সূর্য ঢলে পড়ে নিখোঁজ হয়েছে অনেকক্ষণ, বেশ রাত হয়েছে বলা যায়। আমি যেই দুপুর থেকেই কাচের বারান্দায় বসে রয়েছি, যেখানে রাখা আছে পিয়ানো। আমি কাচের সঙ্গে মাথা ঠেকিয়ে বসে আছি, বারবার ইঞ্জেকশন হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছি। সকাল থেকে একবারও খাবার মুখে দেওয়া হয়নি, খাওয়ার ইচ্ছেও হারিয়েছি। আয়াস কি করছেন তাও অজানা, আমার কাছে একবারের জন্যও আসেনি। জোনাকি পোকার আগমন ঘটছে মাঝে মাঝে, সেদিকে লক্ষ্য করতেই একজোড়া শক্ত হাত আমার কোমর পেঁচিয়ে ধরল। স্পর্শের গভীরতা যখন বাড়তে শুরু করলো, তখনই মুখ ফিরিয়ে তাকাতেই আকস্মিকভাবে আয়েশ আমার বেশ কাছে অবস্থান করায় ওনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁটের স্পর্শ লেগে যায়। চোখ কপালে উঠে যায় আমার। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সরে আসতে ওনার হাসি হাসি মুখ আমার চোখে পড়ে। হাসিটা অন্যরকম, দুষ্টুমি মিশে রয়েছে। আমার কাঁধে মাথা রেখে গালে চুমু খেয়ে বলেন, চলো, নিজ ইচ্ছেতে না হোক আচমকা নিজের অজান্তে তো কিস করে ফেলেছো, দ্যাটস এনাফ ফর মি। এটা কি করে কিস হলো? আমায় বুঝিয়ে বলুন, আমি তো জানতাম না আপনি আমার কাছে থাকবেন। শুনুন। চোখ রাঙিয়ে বললাম আমি। আয়েশ আমার চোখের দিকে তাকিয়ে থেকে হাসিটা প্রসারিত করে আমার হাত নিয়ে গিয়ে ওনার বুকে লাগিয়ে বললেন, এভাবে চোখ রাঙিও না নেশা পাখি, বুকে গিয়ে লেগে যায় সরাসরি। আমি সোজা হয়ে তাকালাম বাইরের দিকে। কাজ ভেদ করে বাইরের পরিবেশ স্পষ্ট।
অসংখ্য তারা জ্বলজ্বল করছে, তার মধ্যে দেখা যাচ্ছে এক ফালি চাঁদ, একটা মুগ্ধ করা দৃশ্য। আমি নিচে বসে আছি কাচের আবরণ ঘেঁষে, সেই সঙ্গে আয়েশও বসে রয়েছেন আমাকে পেছন থেকে একেবারে নিচের হাত দিয়ে আঁকলে রেখে। অনেকের নিজের প্রিয় মানুষকে নিয়ে অনেক ইচ্ছে থাকে, তার মধ্যে অন্যতম হলো প্রিয় মানুষটার সঙ্গে রাতের আকাশ দেখা। এটা সবচেয়ে সুন্দর একটি স্বপ্নের মধ্যে একটি, যেটা অজান্তেই পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনের মধ্যে জমে রয়েছে এক পাহাড় সমান অভিমান, তাই একটা কথাও বলছি না আমি। বন্ধ বন্ধ লাগছে না জায়গাটা? হাওয়া দরকার। ওয়েট, আমি সামনের কাচ খুলে দিচ্ছি। বলেই হাত বাড়িয়ে সামনের কাচের জানালা খুলে ফেললেন আয়াস। সাথে সাথেই ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল আমাদেরকে। চোখ বন্ধ করে ফেললাম আমি। আবারও আমাকে একই রকম ভাবে ধরে রাখেন আয়াস। ওপরে লাল রঙের একটা সফট লাইট জ্বলছে, সেই আলোতে ওনার লোমশ হাত আমার হাতের উপর দেখতে পাচ্ছি। আরেকবার একটু চোখ রাঙিয়ে তাকাও তো, একটু ভালো করে দেখি। আফটার অল এই কারণেই তো তোমার চোখের অপারেশন করানো। রিমেম্বার, আই এম বিগ সেলফিশ ম্যান। আমার চোখ রাঙানোতে যদি আপনার কিছু হয়ে যায় তখন দোষারোপ তো আমার উপর করবেন, বলবেন আমিও প্ল্যান করে আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছি। তারপর আবার সেই চলে যাবেন আপনার বন্ধু আকাশের কাছে। তাই চোখ না রাঙানোই শ্রেয়। কথাগুলো একরাশ অভিমানের সঙ্গে বললাম আমি। আরো বেশ কিছু কথা শোনাতে ইচ্ছে হয়েছিল, কিন্তু কান্নাই গলা ধরে আসছে, তাই সেখানেই থামলাম আমি। আমার কথা যেন শুনেও না শোনার ভান করলেন আয়াস। আমার ঘাড়ে নিচে ঠোঁট ছোঁয়াতে শুরু করলেন। কেঁপে কেঁপে উঠলাম আমি। অভিমানের পাল্লা ভারী হয়ে আশায় দূরে সরে আসার চেষ্টা করলাম। ক্রুদ্ধ হয়ে বললাম, কি সমস্যা? এমন আচরণ করছেন কেন? আমার কাছেই বা কেন এসেছেন? যান না আকাশের কাছে, আপনার সব সমস্যার সমাধান, যার কারণে আপনি আমাকে অবিশ্বাস করলেন। এত রাগ তো আমি কখনো দেখিনি তোমার, নাকি অভিমান হলো? অভিমান হবে কেন? আমি আপনার কে? আমার প্রশ্নে গাল টিপে ধরলেন আয়াস। ঝাঁকিয়ে বললেন, এভরিথিং, ইউ আর মাই এভরিথিং। একটু থামলেন উনি। আমিও কোনো জবাব দিলাম না, বিষণ্ণ মুখে অন্যদিকে চেয়ে রইলাম। আয়াস আবারও থমথমে কণ্ঠে বলে উঠলেন, আমি আর ইঞ্জেকশন নেবো না নিশা পাখি, আই ট্রাস্ট ইউ। আর তখনকার ব্যবহার মাথায় ব্যথার জন্য ছিল। কিসব বাজে বাজে বলছিলাম আমি জানি না। তুমি তো জানো আমি একটু পাগল টাইপের। একটু তো মানিয়ে নিতে পারো নাকি? একটু থামিয়ে দিতে পারতে আমাকে? কি করে থামতাম? যে করে হোক, ধমক দিয়ে, মেরে, যা ইচ্ছে করে হোক চুপ করাতে। এভাবে চলে আসার কি দরকার ছিল? তুমি জানো না আমার তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই? তাহলে কেন ছেড়ে চলে আসো বারবার? তুমি যদি মায়ের মতো ছেড়ে চলে যাও তাহলে বেঁচে থাকার কোনো মানে থাকবে না আমার কাছে। তুমি সেই জায়গায় আঁকড়ে ধরে আমি নিজের জীবন উপভোগ করতে চাই। তুমি সে যা ছোঁয়াতে আমার মন, মাথা, মস্তিষ্ক সব শান্ত হয়ে যায়। তুমি হারিয়ে যেও না। আমার কাছে নিচু করে মাথা রাখলেন। ওনার চুল আমার ঘাড়ে সুরসুরি দিয়ে যাচ্ছেন। ওনার কণ্ঠে আমি অসহায়তা অনেকাংশে অনুভব করে ফেলেছি। লোকটার তো সত্যিই কেউ নেই। একটা মানুষ তো সারা জীবন একা বাঁচতে পারে না। সেই কারণেই তো সৃষ্টিকর্তা আমাদের জীবন সঙ্গী দিয়েছেন। আয়াস এবার মাথা তুললেন, আমার গাল চেপে ওনার দিকে ঘুরিয়ে বললেন, কিন্তু হ্যাঁ, জোর করে আটকেও রাখবো না তোমায়। তবে একটা বছর না চাইলেও আমার সঙ্গে থাকতে হবে তোমায়। তারপর যদি তুমি সত্যি চলে যেতে চাও বা আমার মতো জঘন্য লোককে নিয়ে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে না পারো, তাহলে স্বইচ্ছায় আমি তোমার বন্দি খাঁচা থেকে বাকিকে যেভাবে মুক্ত করে ঠিক সেভাবেই আমি তোমাকে মুক্ত করে দেবো। কিন্তু এই 1 বছর শুধু আমার সময় থাকবে। এই সময়টা একান্তই আমার। না চাইতেও ভেতরে যেন একটা চাপা দুঃখ মাথা চারা দিয়ে উঠল। এক পর্যায়ে বুঝতে পারলাম আমার ভেতরটা কাঁপছে। অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছি ওনার কথায়। কেন এত অনুভূতি? কেন এত বিরহ মনের অন্তরে? একই তবে সংকেত দিচ্ছে যে মন আয়েশের থেকে দূরে যেতে চায় না। কানের লতিতে ঠোঁটের স্পর্শে ভাবনার সুতো ছিঁড়ে যায়। হাতে থাকা ইঞ্জেকশনের ব্যাগটা ধরেছিলাম, সেটা পড়ে যায়। আমাকে নিচের দিকে ঘুরিয়ে নেন আয়াস। আমি লজ্জায় ইতিমধ্যে নুইয়ে ফেলেছি নিচের মাথা। কান গরম হয়ে গিয়েছে। আমি সরে যেতে চাইলেই কাছে দুটো হাত দিয়ে আমার নিচের হাতের বন্ধনে আটকে ফেলেন। ফিসফিসিয়ে বলেন, It's time to do something special, my love. বলেই আমার দিকে এগিয়ে এলেন উনি। গরম নিঃশ্বাসের উত্তাপ ছুঁয়ে দিচ্ছে আমার গলা। রগে রগে শিরশির করে উঠছে। ঠোঁটে ঠোঁট জোড়া চোয়াতে যাবেন তৎক্ষণাৎ একটা বিদঘুটে গন্ধে নাক কুচকে এলো আমার। মুখ অন্যদিকে সরিয়ে ফেলতেই আমার গালে চুমু খেয়ে বসলেন উনি। অতঃপর বিরক্ত হয়ে বললেন,